বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, ভালো আছো নিশ্চয়। আজ আমি তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় সম্বন্ধে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। চতুর্থ অধ্যায় আছে হচ্ছে কৃষি। দেখো, কৃষির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এগ্রিকালচারাল, AGRICULTURE, এগ্রিকালচার। এখানে অ্যাগ্রো, অ্যাগ্রো অর্থ হচ্ছে ভূমি, অ্যাগ্রো অর্থ ভূমি, আর CULTURE কালচার অর্থ হচ্ছে চাষ করা, চাষ করা। দেখো, আমরা আজকে দেখাচ্ছি হচ্ছে দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় কৃষি। কৃষির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এগ্রিকালচারাল। এখানে অ্যাগ্রো অর্থ হচ্ছে ভূমি, কালচার অর্থ হচ্ছে চাষ করা। কৃষির প্রাচীন পেশা, প্রাচীনকালে থেকে কৃষি উদ্ভব হয়েছে। কৃষির উদ্ভবের সাথে সাথে এটা কৃষি প্রাচীন পেশা। কৃষির উদ্ভবের সাথে সাথে মানে বসতির সাথে সাথে কৃষির উদ্ভব হয়েছে। মানুষ যখন থেকে বসতি নির্মাণ করতে শিখেছে তখন থেকে কৃষির উদ্ভবটা হয়েছে। দেখো, আমি কৃষি অর্থনীতির মেরুদণ্ড। কৃষি হচ্ছে অর্থনীতির মেরুদণ্ড। কৃষি অর্থনীতির মেরুদণ্ড। আবার হচ্ছে তোমার শিল্পের উন্নতির মূলেও কৃষি। কারণ শিল্পজাত মানে শিল্পের যে তোমার কাঁচামাল, শিল্পের যে কাঁচামালের প্রয়োজন হয়ে থাকে, এই কাঁচামালটা কৃষি থেকে আসে। তাহলে কৃষি অর্থনীতির মেরুদণ্ড। আবার কৃষি হচ্ছে শিল্পের উন্নতির মূলেও কৃষি। কারণ শিল্পের কাঁচামাল কৃষি থেকে আসে, শিল্পের কাঁচামালটা কৃষি থেকে আসে। তোমার ভূমি চাষ করে যেখানে ফসল উৎপাদন করা হয় সেটাই হচ্ছে কৃষি। তোমার বহির্বিশ্বে বা বিশ্ব অর্থনীতি সংস্থাতে দেখা যাচ্ছে যে উৎপাদন এবং বিনিয়োগটা এই দুটোই হচ্ছে কৃষি নির্ভর। কৃষির উন্নতির সাথে সাথে উৎপাদন এবং বিনিয়োগটারও উন্নতি ঘটেছে। আমরা কৃষির সংজ্ঞায় এভাবে বলতে পারি যে ভূপৃষ্ঠে স্থায়ীভাবে বসবাস করে মানুষ, ভূপৃষ্ঠে স্থায়ীভাবে বসবাস করে মানুষ, উদ্ভিদ ও প্রাণী জগতের
তাহলে কি হচ্ছে, ভূপৃষ্ঠে স্থায়ীভাবে বসবাস করে মানুষ উদ্ভিদ ও প্রাণী জগতের স্বাভাবিক জন্ম ও বৃদ্ধির সুযোগ নিয়ে কৃষি হচ্ছে ভূপৃষ্ঠে স্থায়ীভাবে বসবাস করে মানুষ উদ্ভিদ ও প্রাণী জগতের স্বাভাবিক জন্ম ও বৃদ্ধির সুযোগ নিয়ে নিজের চাহিদা মেটানোর জন্য নিজের চাহিদা মেটানোর জন্য উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্য উৎপন্ন করে। নিজের চাহিদা মেটানোর জন্য উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্য উৎপন্ন করে, তাকে বলা হচ্ছে কৃষি। আমি আবার তোমাদেরকে বলি, কৃষি হচ্ছে ইংরেজি প্রতিশব্দ এগ্রিকালচারটাকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে AGRULTURE, এগ্রিকালচার। এই এগ্রিকালচারটাকে আমরা যদি ভাগ করি অ্যাগ্রো অর্থ হচ্ছে ভূমি, আর কালচার অর্থ হচ্ছে চাষ করা। এখানে হচ্ছে কৃষি হচ্ছে ভূমিটাকে চাষ করা বোঝানো হচ্ছে। ভূমিটাকে উপযুক্ত পরিকর্ষণ করে ওখান থেকে ফসল উৎপাদন করার যে পদ্ধতি সেটা হচ্ছে কৃষি। ভূমিটাকে উপযুক্ত পরিকর্ষণ করে ওখান থেকে ফসল উৎপাদন করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে কৃষি। আবার বলতে পারি এভাবে যে ভূপৃষ্ঠে স্থায়ীভাবে বসবাস করে মানুষ উদ্ভিদ ও প্রাণী জগতের স্বাভাবিক জন্ম ও বৃদ্ধির সুযোগ নিয়ে নিজের চাহিদা মেটানোর জন্য উদ্ভিদ এবং প্রাণীজ দ্রব্য উৎপন্ন করে, তাকে বলা হয় কৃষি। কৃষি প্রাচীন পেশা। আদিকাল থেকেই কৃষি পেশাটা চলে এসছে। জীবন ধারণের জন্য মানুষ কৃষি কাজ করে থাকে। মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য কৃষির উপর নির্ভরশীল। দেখো, মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য কৃষির উপর নির্ভরশীল। তাহলে শিক্ষার্থীরা, কৃষি হচ্ছে প্রাচীন পেশা। মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য কৃষির উপর নির্ভরশীল। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার কৃষি। কৃষির উপর ভিত্তি করে মানুষ কিন্তু স্থায়ীভাবে বসতি স্থাপন করেছে। কৃষির উপরে ভিত্তি করে মানুষ স্থায়ীভাবে বসতি স্থাপন করেছে। বুঝছো?
কৃষির উপর ভিত্তি করে মানুষ স্থায়ীভাবে বসতি স্থাপন করেছে। বিশ্বজুড়ে যে শিল্পের কাঁচামাল, বিশ্বজুড়ে যে শিল্পের কাঁচামালের যোগান দেওয়া হয় সেটাও কিন্তু কৃষি থেকে আসে। বিশ্বজুড়ে যে শিল্পের কাঁচামালের যোগান দেওয়া হয় সেটাও কৃষি থেকে আসছে। অর্থাৎ শিল্পের কাঁচামাল শিল্পের কাঁচামাল কৃষি হতে আসে। তাহলে বিশ্বজুড়ে যে শিল্প ইন্ডাস্ট্রি, যে কারখানাটা, বিশ্বজুড়ে যে শিল্প কারখানাটা মানে উন্নতি হচ্ছে, শিল্পের উন্নতি হচ্ছে ধীরে ধীরে, সেই শিল্পের কাঁচামালটাও কৃষি থেকে আসছে। এটা অর্থনীতির অন্যতম একটা ভিত্তি হচ্ছে কৃষি। তথাপিও কিন্তু আবার অর্থনীতির চাল হচ্ছে কৃষি। আর তোমার হচ্ছে উন্নত বিশ্বে কৃষির বিনিয়োগ ও উৎপাদন বাণিজ্যিক ভিত্তিক। উন্নত বিশ্বে কৃষির উৎপাদন, উন্নত বিশ্বে কৃষির উৎপাদন ও বিনিয়োগ বাণিজ্যিক ভিত্তিক। শিক্ষার্থীরা, তোমরা কৃষিটা শুনেছ বা কৃষিটা দেখেছ ব্ল্যাকবোর্ডে। আমার মনে হয় কি যে একটু যদি তোমরা বই দেখো বা আরেকটু চর্চা করো তাহলে এ সম্বন্ধে আর বলার দরকার হবে না। হ্যাঁ, এবার দেখো আমি তোমাদের যেটা বলবো, বা কৃষি কাজের জন্য কতগুলো ভৌগোলিক নিয়ামকের প্রয়োজন হয়ে থাকে। কৃষি কাজের জন্য কৃষি কাজের জন্য কতগুলো ভৌগোলিক নিয়ামক প্রয়োজন হয়। কৃষিকাজের জন্য কতগুলো ভৌগোলিক নিয়ামকের প্রয়োজন হয়ে থাকে। তোমার এই ভৌগোলিক নিয়ামকগুলোকে বা ভৌগোলিক যে নিয়ামকগুলো কৃষিকাজের জন্য প্রয়োজনীয় তাদেরকে আবার তিনটা ভাগে দেখানো যেতে পারে, তিনটা ভাগে দেখানো হয়। এই যে কৃষিকাজ সম্পন্ন করার জন্য বা কৃষিকাজ করার জন্য কতগুলো ভৌগোলিক নিয়ামক প্রয়োজন হয়, এই ভৌগোলিক নিয়ামকটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। এই ভৌগোলিক নিয়ামকটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। দেখো, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে অর্থনৈতিক, আর একটা হচ্ছে সাংস্কৃতিক। প্রাকৃতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক। প্রাকৃতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক। প্রাকৃতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক। দেখো, এই যে প্রাকৃতিক নিয়ামকটা, প্রাকৃতিক হচ্ছে প্রকৃতি প্রদত্ত, এটার নিয়ন্ত্রণ বলো বা এটা হচ্ছে বিধাতার সৃষ্টি, বিধাতার দান। এটা পুরোপুরি প্রকৃতি নির্ভর বা প্রকৃতির উপরে ভিত্তি করে গড়ে ওঠে। দেখো, ফসলের উৎপাদন, বিস্তার ও কৃষি পদ্ধতি। ফসলের উৎপাদন,
উৎপাদন, বিস্তার ও কৃষি পদ্ধতি। ফসলের উৎপাদন, বিস্তার ও কৃষি পদ্ধতি। হ্যাঁ, ফসলের উৎপাদন, বিস্তার এবং কৃষি পদ্ধতি এটা প্রাকৃতিক নিয়ামকের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। ফসলের উৎপাদন, বিস্তার এবং কৃষি পদ্ধতি এটা প্রাকৃতিক কারণের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এই প্রাকৃতিক কারণের মধ্যে তোমার উষ্ণতা, বৃষ্টিপাত ও উষ্ণতা, বৃষ্টিপাত ও উত্তাপ, উষ্ণতা, বৃষ্টিপাত ও আর্দ্রতা, উষ্ণতা, বৃষ্টিপাত ও আর্দ্রতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। কেন কৃষি এক এক দেশে বা এক এক অঞ্চলে এক এক ধরনের কৃষি ফসল উৎপাদিত হয়। প্রত্যেকটি দেশেই কিন্তু বা প্রত্যেকটি অঞ্চলে একই ধরনের কৃষি ফসল উৎপাদিত হয় না। এই জলবায়ুর মধ্যে মানে প্রাকৃতিক কারণগুলোর মধ্যে হচ্ছে জলবায়ু, মৃত্তিকা। এই প্রাকৃতিক কারণের মধ্যে দেখো যে যে জিনিসটা বেশি কাজ করে সেটা হচ্ছে জলবায়ু, মৃত্তিকা, জলবায়ু, মৃত্তিকা, ভূপ্রকৃতি ও নদ-নদী। প্রাকৃতিক কারণের মধ্যে আছে জলবায়ু, মৃত্তিকা, ভূপ্রকৃতি ও নদ-নদী। তোমার জলবায়ুতে উষ্ণতা, বৃষ্টিপাত এবং আর্দ্রতার প্রয়োজন হয়ে থাকে। জলবায়ু তোমার বিশ্বের প্রত্যেকটি অঞ্চলে একই ধরনের আবহাওয়া বা জলবায়ু বিরাজ করে না, বা একই ধরনের ফসল উৎপাদিত হয় না। এক এক জায়গায় এক এক ধরনের ফসল উৎপাদিত হয় এবং সেই ফসল উৎপাদনের জন্য বৃষ্টিপাত, আর্দ্রতা বা উষ্ণতাটা বিভিন্ন রকমের হয়ে থাকে। প্রত্যেকটি ফসলই একই আবহাওয়ায় হয় না বা একই রকমের বৃষ্টিপাতের প্রয়োজনীয়তা দেখা দেয় না। অঙ্কুরোদ্গম থেকে শুরু করে ফল পাকা পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের বৃষ্টিপাত, উষ্ণতা এবং আর্দ্রতার প্রয়োজন হয়ে থাকে। তাহলে প্রাকৃতিক কারণের মধ্যে আমরা পেয়েছি হচ্ছে জলবায়ু। এবার দেখব হচ্ছে প্রাকৃতিক কারণের মধ্যে মৃত্তিকা। মৃত্তিকা মানে হচ্ছে মাটি। মৃত্তিকা বা মাটি, তোমরা অনেকেই জিজ্ঞেস করো এটা, আমি তারপর লিখে দিলাম মৃত্তিকা বা মাটি। এই মাটিটা দেখো, প্রত্যেক তোমার ফসল উৎপাদনের জন্য উর্বর মৃত্তিকার প্রয়োজন হয়ে থাকে। অনুর্বর মৃত্তিকা ফসল উৎপাদনের পক্ষে অন্তরায়। তাহলে এখানে তোমার সমতল, এখানে হচ্ছে পার্বত্য সমতল এলাকায় তোমার আর নদী মানে নদী উপত্যকায় বা নদী উপত্যকায় উর্বর মাটিতে ধান ও পাট ভালো জন্মে। নদী উপত্যকার উর্বর মাটিতে ধান ও পাট ভালো জন্মে। আর হচ্ছে চুন মিশ্রিত মাটিতে তুলা ভালো জন্মে। চুন মিশ্রিত মৃত্তিকায় তুলা ভালো জন্মে।
পটাশ চুন ও পটাশ মিশ্রিত মৃত্তিকায় আখ ভালো জন্মে। চুন ও পটাশ মিশ্রিত মৃত্তিকায় বা মাটিতে আখ ভালো জন্মে। আখ ভালো জন্মে এবং লাভা মিশ্রিত মৃত্তিকায় গম ভালো জন্মে। আবার মুখে বলি, তোমার কৃষি কাজের জন্য কতগুলো ভৌগোলিক নিয়ামকের প্রয়োজন হয়। এই ভৌগোলিক নিয়ামকগুলো স্থানভেদে বিভিন্ন রকমের। এই ভৌগোলিক নিয়ামকগুলোকে 3 ভাগে দেখানো হয় বা 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, দ্বিতীয়টা অর্থনৈতিক কারণ, তৃতীয়টা সাংস্কৃতিক কারণ। ফসলের উৎপাদন, বিস্তার ও কৃষি পদ্ধতি প্রাকৃতিক কারণের উপরে ভিত্তি করে গড়ে ওঠে। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে আসছে হচ্ছে জলবায়ু, মৃত্তিকা এবং প্রাকৃতিক কারণগুলোর মধ্যে আসছে জলবায়ু, মৃত্তিকা এবং ভূপ্রকৃতি। এই জলবায়ুটার মধ্যে আসছে হচ্ছে বৃষ্টিপাত, উষ্ণতা ও আর্দ্রতা। কারণ এক একটা ফসল উৎপাদনের জন্য এক এক ধরনের বৃষ্টিপাত, আর্দ্রতা এবং উষ্ণতার প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায়। এরপরে আসছে হচ্ছে মৃত্তিকা বা মাটি। দেখো, নদী উপত্যকায় উর্বর মাটি, এটা ধান এবং পাট চাষের জন্য ভালো। চুন মিশ্রিত মাটি তুলা চাষের জন্য ভালো। চুন এবং পটাশ মিশ্রিত মাটিতে আখ চাষ ভালো হয়। আর লাভা মিশ্রিত মাটিতে গমের চাষটা ভালো হয়ে থাকে। তাহলে আমরা পেয়েছি হচ্ছে প্রাকৃতিক নিয়ামকের জলবায়ু এবং মৃত্তিকা। এবার দেখাবো হচ্ছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি হচ্ছে ভূমির প্রকৃতি। কারণ ভূপ্রকৃতিটা সব জায়গায় একই রূপ নয়, কোথাও উঁচু কোথাও নিচু। তাহলে ভূপ্রকৃতিটা এবার দেখাবো হচ্ছে ভূপ্রকৃতি। এই ভূপ্রকৃতিটা কিন্তু সব রকম জায়গায় একই রকমের নয়। ভূপ্রকৃতি কোথাও উঁচু এবং কোথাও নিচু। দেখো, অন্যতম প্রধান উপাদানটা কিন্তু ভূপ্রকৃতি। ধান এবং পাট প্রভৃতির জন্য নিম্ন সমতল ভূমির প্রয়োজন হয়ে থাকে। ধান এবং পাট প্রভৃতির জন্য নিম্ন সমতল ভূমির প্রয়োজন হয়। ধান এবং পাট প্রভৃতির জন্য মৃত্তিকা ভূপ্রকৃতি, কারণ হচ্ছে মৃত্তিকাটা সব জায়গায় একই রকম নয়, তাই না? ধান ও পাট, এই ধান এবং পাট উৎপাদনের জন্য নিম্ন সমতল ভূমির প্রয়োজন হয়। আর রাবার, চা, রবার, কফি, চা, রবার এবং কফি, এই
ফসলগুলো উৎপাদনের জন্য উঁচু পার্বত্য ভূমির প্রয়োজন হয়। দেখো কেন এখানে একটা কোশ্চেন আসে যে চা, রাবার বা কফি উৎপাদনের জন্য উঁচু পার্বত্য ভূমির প্রয়োজন হয় কেন। দেখো চা বা রাবার বা কফি গাছের গোড়ায় যদি পানি জমে তাহলে হচ্ছে এই গাছগুলো পচে যায় বা মরে যায়। এই জন্য ঢালু এবং উঁচু জমিতে এই ফসলগুলোর চাষ করা হয়। আর গাছের সারিবদ্ধভাবে গাছ রোপণ করা হয়, গাছের মাঝখান দিয়ে নালি কেটে দেওয়া হয় যেন বৃষ্টির পানি জমাটবদ্ধ হয়ে থাকতে না পারে। আর হচ্ছে চা গাছের মধ্যে বড় বড় গাছ লাগানো হয়। কেন লাগানো হয়? যেন হচ্ছে তোমার রৌদ্রের কিরণ চা গাছের রংটাকে নষ্ট না করে দেয়। তাহলে হচ্ছে ভূপ্রকৃতির মধ্যে চা, রাবার এবং কফি এই ফসলগুলো উৎপাদনের জন্য চা, রাবার এবং কফি এই ফসলগুলো উৎপাদনের জন্য উঁচু পার্বত্য ভূমির প্রয়োজন হয়। কারণ হচ্ছে এই সমস্ত গাছের গোড়ায় পানি জমলে গাছ মরে যায়। এই জন্য বৃষ্টির পানিও যাতে না জমে থাকে তাই গাছের মাঝখান দিয়ে নালি কেটে পানিটাকে নিম্ন সমতল ভূমি এলাকায় নিয়ে যাওয়া হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে যে চা উঁচু ঢালু বা চা পার্বত্য ভূমিতে চাষ করা হয় কেন, আবার চা গাছের মধ্যে বড় বড় গাছ লাগানো হয় কেন। চা গাছের মানে চায়ের পাতার রংটা সূর্য কিরণ যাতে নষ্ট না করে দিতে পারে এই জন্য এটা লাগানো হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা আমরা ভৌগোলিক নিয়ামকগুলোর মধ্যে প্রাকৃতিক নিয়ামকগুলো জানলাম, প্রাকৃতিক নিয়ামকগুলো সম্বন্ধে জানলাম। এবার আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে অর্থনৈতিক নিয়ামকগুলোর মধ্যে রয়েছে হচ্ছে মূলধন, শ্রমিক। অর্থনৈতিক নিয়ামকগুলোর মধ্যে আছে হচ্ছে মূলধন, শ্রমিক, বাজার, পরিবহন। মূলধন, শ্রমিক, বাজার, পরিবহন। তারপর হচ্ছে পানি সেচ ব্যবস্থা, পরিবহন এবং পানি সেচ ব্যবস্থা। দেখো মূলধনটা কেন প্রয়োজন। তোমার একটা জমিকে চাষাবাদের উপযুক্ত করে গড়ে তোলার জন্য টাকার প্রয়োজন হয়। একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার কথা বলো বা কৃষিযোগ্য ভূমি কিনতেও কিন্তু টাকার প্রয়োজন হয়। এই টাকাটা ইনভেস্ট করে একটা জমিকে উপযুক্ত করে কৃষিকাজের উপযোগী করা হয় এবং এই উপযোগী করার জন্য প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজনীয়তাটা লক্ষ্য করা যায়। কারণ তোমার যদি শ্রমিক না থাকে, যেটাকে আমাদের দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়, যদি শ্রমিক না থাকে তাহলে কিন্তু তোমার কৃষি কাজ করা সম্ভব হয় না। আর কৃষি যে উৎপাদিত পণ্যদ্রব্য, কৃষিজাত যে পণ্যদ্রব্য, এই পণ্যদ্রব্য তুমি যদি স্বয়ংভোগী কৃষি যেটাকে বলা হয়, মানে নিজে খাদ্যের জন্য যদি উৎপাদন করে থাকো, পর্যাপ্ত পরিমাণে না হয়, সেটা বাজারজাত করার প্রয়োজনীয়তাটা লক্ষ্য করা যায় না। কিন্তু তুমি যেটা বাণিজ্যিকভাবে উৎপাদন করবে সেটার জন্য কিন্তু তোমার বাজারজাত করার প্রয়োজন
প্রয়োজনীয়তাটা লক্ষ্য করা যায়। এই জন্য তোমাকে এখানে উন্নত বাজার ব্যবস্থা থাকতে হবে। এই বাজারে পণ্যদ্রব্য আনয়নের জন্য বা নেবার জন্য তখন তোমার উন্নত এবং সহজ পরিবহন ব্যবস্থা থাকতে হবে, পরিবহন ব্যবস্থাটা থাকতে হবে। তারপরে তোমার কৃষি কাজের জন্য কিন্তু পানি সেচ, কৃষিকাজের জন্য কিন্তু পানি সেচ ব্যবস্থার প্রয়োজনীয়তাটা লক্ষ্য করা যায়। পানি সেচ কারণ অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি কৃষির জন্য অন্তরায়, অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি কৃষির জন্য অন্তরায়। আর কৃষির উপরে বাংলাদেশের অর্থনীতিটা অনেকটাই নির্ভরশীল। এই জন্য কৃষিক্ষেত্র দেখা যাচ্ছে যে শতকরা 85 জন লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপরে নির্ভরশীল। এই জন্য কৃষিটার উপরে বেশ চাপ দেওয়া হয়। কারণ আগেই বলেছি যে কৃষি হচ্ছে অর্থনীতির চালিকা শক্তি, তাছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রির কাঁচামাল হিসাবেও কৃষি পণ্যটা ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা কি আছে, সাংস্কৃতিক নিয়ামক। সাংস্কৃতিক নিয়ামকগুলোর মধ্যে জনসংখ্যা বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা, জনসংখ্যা বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা, সরকারি সাহায্য ও সহযোগিতা। দেখো এখানে কিন্তু জনসংখ্যাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জনসংখ্যাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং কারিগরি জ্ঞান সম্পন্ন এখানে জনগণ কৃষি উৎপাদনের পক্ষে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, উন্নতি যুগ। কৃষির যখন উদ্ভব হয়েছিল তখন কিন্তু তোমার নাঙল, কোদাল, তারপরে হচ্ছে গরু, এগুলো দ্বারা কৃষির ফসল উৎপাদন করা হতো। বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নতির সাথে সাথে বিজ্ঞানসম্মত প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এখন ট্রাক্টর, তারপরে হচ্ছে তোমার ফসল কাটার জন্য মেশিন আছে, ফসল বপনের জন্য রোপণের জন্য উন্নত প্রযুক্তি জ্ঞানসম্পন্ন তোমার মেশিন দেখা যাচ্ছে। এর জন্য কি দরকার হয়? সরকারের সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন হয়ে থাকে। সরকারি পারে হচ্ছে কৃষকদেরকে কৃষিকাজে সহায়তা করে, স্বল্প সুদে ঋণ প্রয়োগ করছে সরকার এবং হচ্ছে ঋণের কিস্তিটাও কমায় দিচ্ছে। গরু হালে বলো, তারপরে উন্নত বীজ, সার, এই কৃষি পণ্য বা দ্রব্যাদি আনয়নের জন্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। তাছাড়াও বাজার ব্যবস্থার জন্য কৃষিজাত পণ্যটা বিদেশি বাজারে প্রতিযোগিতার সাথে টিকে থাকার জন্য সরকার সহযোগিতা করে থাকে। শিক্ষার্থীরা, আমরা পেয়েছি হচ্ছে কৃষি কাকে বলে বা কৃষি কি এবং কৃষির ভৌগোলিক নিয়ামকগুলো। কৃষির ভৌগোলিক নিয়ামকগুলোকে আবার 3 ভাগে দেখানো হয়। একটা হচ্ছে প্রাকৃতিক, দ্বিতীয়টা হচ্ছে অর্থনৈতিক, তৃতীয়টা হচ্ছে সাংস্কৃতিক। প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে হচ্ছে জলবায়ু, মৃত্তিকা, ভূপ্রকৃতি। জলবায়ু, মৃত্তিকা, ভূপ্রকৃতি। জলবায়ু, মৃত্তিকা, ভূপ্রকৃতি ও
নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, ভূপ্রকৃতি। আর অর্থনৈতিক কারণগুলোর মধ্যে আসছে মূলধন, শ্রমিক, বাজার, পানি সেচ। সাংস্কৃতিক কারণগুলোর মধ্যে আছে জনসংখ্যা, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা, সরকারি সাহায্য ও সহযোগিতা। তাহলে আমি আবার তোমাদের অন্য আরেকটা, আশা করি তোমরা বুঝতে পারবে। তারপরেও আমি মনে হয় দ্রুত বলেছি কিনা, যদি দ্রুত বলে থাকি তাহলে তোমরা আমাকে কমেন্টস করে বলবে যে যেন আরও ধীরে ধীরে বলি। আমি তোমাদের আজকে একটু কৃষি ক্ষেত্রটা অল্প একটু তোমাদেরকে কৃষি ক্ষেত্রটা কৃষিক্ষেত্রটা কি? ফসল উৎপাদন, মৎস্য চাষ এবং ফসল উৎপাদন, পশুপালন ও মৎস্য চাষ। ফসল উৎপাদন, পশুপালন ও মৎস্য চাষ কৃষিক্ষেত্র। কৃষিক্ষেত্রটা হচ্ছে ফসল উৎপাদন, তারপরে হচ্ছে পশুপালন ও মৎস্য চাষ। পশুপালন, ও মৎস্য চাষ। এটা কিন্তু অবশ্যই একদম একদম নখা দর্পণে নিয়ে নিবা, একদম মাথার মধ্যে ঢুকাই ফেলবা। কৃষিক্ষেত্র কয়টি? 3টি। কৃষিক্ষেত্র কয়টি? 3টি। কি কি? ফসল উৎপাদন, পশুপালন ও মৎস্য চাষ। এটা কিন্তু বেশিরভাগ সময়ে নৈবেত্তিকে এসে থাকে, অনেক সময়ই নৈবেত্তিকে এসে থাকে। ফসল উৎপাদন, পশুপালন ও মৎস্য চাষ। ফসল উৎপাদন, পশুপালন ও মৎস্য চাষ। তাহলে মানুষের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে, মানুষের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকারের কৃষিক্ষেত্র সৃষ্টি হয়েছে। কেমন? মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে এবং কৃষির সাথে সামঞ্জস্য রেখে পৃথিবীর বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকারের কৃষিক্ষেত্রটা গড়ে উঠেছে। এই বিভিন্ন প্রকার কৃষিক্ষেত্রটা আজকে কি সবাই আছে? কৃষিক্ষেত্রটা হচ্ছে ফসল উৎপাদন, পশুপালন এবং মৎস্য চাষ। মানুষের প্রয়োজনীয়তাটা এবং কৃষির সাথে সামঞ্জস্য রেখে পৃথিবীর বিভিন্ন এলাকায় বিভিন্ন কৃষিক্ষেত্র গড়ে উঠেছে। আমি আজকে তোমাদের কৃষিক্ষেত্রে অল্প একটু দেখাবো, কারণ আজকে দিব